জুলাইটা আসলে কেন হয়েছিল সেটা হচ্ছে আমাদের জন্য বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণ যদি এইটার এসেন্স যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে যেটা হচ্ছে এবং হবে সেটা হচ্ছে জুলাইকে নিয়ে ব্যবসা হবে, যেটা ৭১ ব্যবসার সাথে আমরা পরিচিত এবং ৭১-এর ব্যবসা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। সেই জন্য হচ্ছে অঙ্গীকারটা কি ছিল, জুলাইকে আমরা কিভাবে করব। জুলাইকে বোঝার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমার জায়গা থেকে জুলাইয়ের দেয়াল লেখনগুলো পড়া। আপনাদের ফেনীতেও আমি দেখেছি, আপনাদের ফেনীর তরুণরা, স্কুলের শিক্ষার্থীরা, কলেজের ছেলেমেয়েরা আপনাদের দেয়ালে দেয়ালে যে কথাগুলো লিখে দিয়েছে সেগুলোই হচ্ছে জুলাইকে ধারণ করবার সবচেয়ে বড় জায়গা। এখন সেটা কি? প্রথম কথা হচ্ছে, দেখবেন জুলাইতে সবাই বলেছে যে আমরা জুলাইয়ের প্রধানতম স্লোগান ছিল কোটা না মেধা। এখন এই রাষ্ট্র আসলে সবার কিনা, এইটা হচ্ছে আমাদের বড় তর্ক, যে এই রাষ্ট্রকে আসলে একটা কোটাকে সাহায্য করে, একটা কোটার জন্য এই রাষ্ট্রটা আছে, না এই রাষ্ট্রটা আসলে সবার, আমাদের সবার। আপনারা চিন্তা করে দেখেন, এই যে প্রতি বছর পাহাড়ি ঢলে শত শত মানুষ মারা যায়, এরপরও এটা বন্ধ হয় না কেন? কেন পাহাড়ের পাদদেশে গিয়ে মানুষজন থাকে? এটা তো একটা বস্তি, আসলে পাহাড়ি বস্তি। গরিব মানুষরা ওখানে গিয়ে একটা কিছু উঠায় থাকতেছে। তাহলে এই রাষ্ট্রে রাজুক নামক একটা প্রতিষ্ঠান আছে, আপনারা দেখবেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এবং এটা বিভিন্ন বড় বড় জেলাগুলোতে বিভাগে আছে। সে দেখবেন তথাকথিত বিশিষ্ট ব্যক্তিদেরকে জমি এবং ফ্ল্যাটের বরাদ্দ দেয়, এবং আপনারা সবসময় দেখবেন যে এই প্লট এবং ফ্ল্যাটগুলো কে পায়? এই রাষ্ট্রের এমপিরা পায়, মন্ত্রীরা পায়, সচিবরা পায়, সামরিক কর্মকর্তারা পায়, এইরকম বিশিষ্ট জনরা পায়। তাহলে যেই মানুষটা আজকে বাধ্য হয়ে পাহাড়ের টিলায় একটা বাঁশ দিয়ে, টিন দিয়ে করা ঘরে থাকে, তাকে কেন রাজুক একটা প্লট বরাদ্দ দেয় না, একটা ফ্ল্যাট বরাদ্দ দেয় না? এই প্রশ্নটা করতে পারার নাম হচ্ছে জুলাইকে বুঝতে পারা। যে আজকে যে মানুষগুলো আপনার গরিবী হালতে বসবাস করছে, তাকে কেন গুরুত্বপূর্ণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে না? আপনি যদি সেনা কর্মকর্তা হন, আপনি যদি আমলা হন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনি তো সিএমএইচে পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন অথবা অল্প খরচে পারবেন। এই রাষ্ট্রের পুলিশের হাসপাতাল আছে, সরকারি কর্মচারীদের হাসপাতাল আছে, সামরিক বাহিনীর সদস্যদের হাসপাতাল আছে, আর গরিব মানুষের হাসপাতাল আছে। গরিব মানুষের হাসপাতালটা কোথায়? আপনাদের ফেনীতে একটা সদর হাসপাতাল আছে না? ওইখানে কি আপনাদের এমপিরা, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ট্রিটমেন্ট নিতে যান? ফেনীর আত্মীয় স্বজন আছেন না যারা দেশ চালায়, যে কারণে ফেনীর লোকজন সব এক দল করে। কি কারণে করে? মানে এই ফেনীবাসীকে এই রাষ্ট্র থেকে তারা আসলে কি দিয়েছে? ফেনীর কৃতি সন্তানরা তো বাংলাদেশ পরিচালনা করছে, যেভাবে গোপালগঞ্জের সূর্য সন্তানরা দেশ চালাইছে। তাহলে ফেনীবাসীকে কেন হাসপাতালের জন্য, মেডিকেল কলেজের জন্য আন্দোলন করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে? আপনার শহরে কেন বৃষ্টির পানি আর ওই সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে চিকিৎসা ব্যবস্থার দিকে তাকান, আবাসনের দিকে, যেটা বললাম যে এই রাষ্ট্র তাদেরকে অল্প টাকায়, যেখানে ধরেন পূর্বাঞ্চলে এক কাঠা জমির দাম হচ্ছে ১.৫ কোটি টাকা, সেইটা আপনাকে ৭ লাখ টাকায়, ৮ লাখ টাকায় রাষ্ট্রের এই তথাকথিত গুণীজনদেরকে দেয়। তাহলে এই রাষ্ট্র কি আসলে গুণীজনদের জন্য? এই গুণীজনরাকে এই রাষ্ট্রটা বাড়ানোর জন্য আসলে কোনো লড়াই করেছেন, রক্ত দিয়েছেন? তাদের ছেলেমেয়েরা কি মিছিলে যায়? তাহলে এই রাষ্ট্রটা আসলে কার? চিকিৎসার প্রশ্ন যখন আসে তখন দেখবেন এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নিতে পারেন সরকারের টাকায়। আপনি যদি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি বিশিষ্ট জন হন, আপনি যদি সামরিক বেসামরিক কর্মকর্তা হন, আপনি বিচারপতি হন, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি ব্যাংককে, সিঙ্গাপুরে, পশ্চিমে, বিলেতে ট্রিটমেন্ট নিতে পারবেন। এই চুপ্পু দেখছেন না, কয়দিন আগে দাঁতের ডাক্তার দেখাইতে গেছে লন্ডনে?
তাহলে এই রাষ্ট্র একটা গরিব রিক্সাওয়ালাকে কি একটা দাঁতের ডাক্তার দেখানোর জন্য লন্ডনে পাঠাবে? তাহলে এই রাষ্ট্রটা আসলে কার? এই রাষ্ট্রের থাকার আয়োজন এক একজনের জন্য এক এক রকম কেন? এই রাষ্ট্রের চিকিৎসার আয়োজন এক একজনের জন্য এক এক রকম কেন? এই রাষ্ট্রের লেখাপড়ার আয়োজন দেখেন, যারা ধনীর ছেলেমেয়েরা তারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে, আর আমার আপনার গরিব পরিবারের নিম্নবিত্ত পরিবারের সন্তানরা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, যেই প্রাইমারি স্কুলে অধিকাংশ টিচার অধিকাংশ দিন ক্লাস নিতে আসেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, কনসালটেন্ট থাকার কথা, কনসালটেন্ট নাই, ডাক্তার নিয়মিত আসেন না, নার্স নাই, সরকারের বিনামূল্যের ওষুধ পাওয়া যায় না, ওগুলো বাজারে সিন্ডিকেটে বিক্রি হয়ে যায়। তাহলে এই রাষ্ট্রের লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে থাকার আয়োজন, আপনি কিসে চড়বেন? আপনি কি অটোতে চড়বেন, টেসলায় চড়বেন, না পাজেরোতে চড়বেন, সেটা রাষ্ট্র সাবসিডাইজ করে দেয়। কারণ আপনি গুণীজন হয়েছেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ গাড়ি দেবে এবং ওই গাড়িতে চড়ে ওই এলাকার রাজা বাদশারা ঘুরে বেড়াবেন, আর প্রজারা লুঙ্গি উঁচায় পানির ভিতর থেকে হাঁটু পানিতে এপার ওপার পার হবেন। তাহলে এই রাষ্ট্র গণপরিবহনের ব্যবস্থা করছে না, যেটা ডিগনিফাইড সম্মানজনক হতে পারে সবার জন্য। তাহলে জুলাইয়ের লড়াইটা আসলে কি ছিল? যে আমরা আসলে এই রাষ্ট্রটা একটা কোটার জন্য করতে চাই না, এটা আমার সবার রাষ্ট্র হবে এবং এই সবার রাষ্ট্র না হওয়া পর্যন্তই হচ্ছে এটার লড়াই। এটার লড়াইটা হচ্ছে ওই যতদিন পর্যন্ত বলা হয়েছে না যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, যতদিন না পর্যন্ত এই রাষ্ট্র এদেশের কোটি কোটি মানুষের এই বুকের ভেতরের ঝড় অ্যাড্রেস করতে পারবে না, এই ঝড় নিবারণ করতে পারবে না, এই ঝড় প্রশমিত করতে পারবে না, ততদিন পর্যন্ত জুলাই বিভিন্ন নামে জেলায়, উপজেলায়, মহানগরীতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বারবার ফিরে আসবে। ঠিক একইভাবে জুলাইয়ের আবাবিলরাও ফিরে আসবে। ওরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে স্লোগান দেবে পাড়ায় মহল্লায়। তাই আমাদের জুলাইয়ের আন্দোলনের গোটা জায়গাটা হচ্ছে যে এই রাষ্ট্রটাকে সবার করা। এই সবার করার লড়াইটাই হচ্ছে জুলাইয়ের লড়াই, যে আমরা কোটা চাই না, আমরা শুধুমাত্র কোটারের জন্য এই রাষ্ট্রকে চাই না, আমরা সবাইকে নিয়ে এই রাষ্ট্রকে এনজয় করতে চাই, এই রাষ্ট্রের মালিকানার দাবি করতে চাই। এবং এই জন্যই দেখবেন যে বারবার বলা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে। এবং যখনই আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলতেছি, আমাদের সরকারি দল থেকে শুরু করে এই দেশের ক্ষমতার কাঠামোতে যারা বসে আছেন, তারা প্রত্যেক দিন চাচ্ছে আমাদেরকে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে অভ্যস্ত করে রাখতে। আমরা নতুন বন্দোবস্তের কথা কি বলেছি? আমরা বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে দলের ঊর্ধ্বে উঠে প্রফেশনালি কাজ করতে দিতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন গঠনের জন্য প্রস্তাব করলাম। সোনার বাংলার গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার সেই অর্ডিন্যান্সকে র্যাটিফাই করবার প্রয়োজন মনে করলেন না। আমরা নতুন রাষ্ট্র বলতে, বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছিলাম? যে আমাদের বিচার বিভাগ কোনোভাবে কোনো দলের পারপাস সার্ভ করতে পারবে না, সে জনগণের জন্য বিচার ডিসপেন্স করবে, ইনসাফ করবে। এবং সেজন্য আমরা যেটা করেছি, সংসদ সচিবালয়ের জন্য অর্ডিন্যান্স করা হয়েছিল, সরকার পাশ করে নাই। আমরা বিচারকদেরকে নিরপেক্ষভাবে অ্যাপয়েন্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কমিশন করার কথা বলা হয়েছে, সরকার সেটা পাশ করে নাই। তাহলে দেখেন, আমরা যেটা নতুন রাষ্ট্র চাচ্ছি, সরকার এবং এই ক্ষমতার কাঠামোতে যারা বসে আছেন তারা আমাদেরকে পুরাতন রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের অর্থনৈতিক খাতে নতুন কোনো এসালনের জন্ম হইতে পারবে না। জনগণের টাকা জনগণের আমানত হিসাবে ব্যাংকগুলোতে থাকবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।